তো ছাত্রছাত্রীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 একটা ইংলিশ পোয়েম, যেটা হচ্ছে তোমাদের স্টিল আর রাইজ, লেখা হচ্ছে মায়া অ্যাঞ্জেলো। অর্থাৎ তোমাদের সেমিস্টার 2 যে পরীক্ষা চালু হবে পরবর্তী সেশনে, তার দ্বিতীয় নম্বর কবিতা স্টিল আর রাইজ, যেটা লিখছে হচ্ছে মায়া অ্যাঞ্জেলো। এই কবিতা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস করব, বেঙ্গলি মানে করব, এবং লেখিকা অর্থাৎ আমাদের যে কবি, ওনার যে জীবনের কাহিনী এবং উনি কিভাবে তার শক্তি, তার দৃঢ়তা, তার আত্মবিশ্বাস দিয়ে সমস্ত শত্রুকে তিনি জয় করেছেন এবং সমস্ত বাধা বিপত্তিকে তিনি জয় করেছেন, সেটা হচ্ছে এই কবিতার মাধ্যমে আমরা আজকে দেখব। বোঝা গেছে? অতএব কবিতাটাতে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম জেনে নেব যে মায়া অ্যাঞ্জেলোর জন্ম কত তারিখে হয়েছিল। 1 এপ্রিল 4, 1920, 1928 ওনার জন্ম হয়েছিল। কোথায়? সেন্ট লুইস, মিসুরি। অর্থাৎ উনি একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ কবি, আমেরিকান কৃষ্ণাঙ্গ কবি। আচ্ছা, এখানে একটু কাহিনী তোমাদের বলে রাখি যে তখন শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর প্রচণ্ড অত্যাচার করতো, এবং কৃষ্ণাঙ্গদের অর্থাৎ যাদের চামড়ার রং কালো ছিল তাদের ওপর প্রচণ্ড অত্যাচার করতো, অর্থাৎ তাদেরকে দাস হিসাবে, তাদেরকে চাকর হিসাবে, স্লেভ হিসাবে ওনারা দেখতো। বোঝা গেছে? অর্থাৎ একজন চাকর, দাসত্ব, স্লেভারি, এই সমস্ত যে বৈষম্য, এই বৈষম্যের নিচে পদদলিত হয়েও যে সমস্ত বাধা বিপত্তিকে জয় করা যায়, এটাই হচ্ছে আমাদের দেখিয়ে গেছে মায়া অ্যাঞ্জেলো এবং তার কবিতার মাধ্যমে। অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো ছিলেন একজন কৃষ্ণাঙ্গ, এবং সেই সময় কৃষ্ণাঙ্গদের ওপর যে অত্যাচার চলতো, কৃষ্ণাঙ্গদিকে যে পদদলিত করে রাখা হতো, সেই সমস্ত পরাজয়, সেই সমস্ত বিপদ থেকে বের হয়ে তিনি একজন উচ্চ পর্যায়ে শ্বেতাঙ্গদের ওপর রাজ করেছেন, অর্থাৎ তাদের পর্যায়ে পর্যভূষিত হয়েছেন। অর্থাৎ প্রকৃত মানুষদের যে শ্বেতাঙ্গরা যে হিসাবে বলতো যে প্রকৃত মানুষ তারাই যাদের গায়ের রং সাদা, এবং কালো যারা তাদের হচ্ছে প্রকৃত মানুষ নয়, তারা হচ্ছে তাদেরকে চাকর হিসাবে দেখা হতো। অর্থাৎ সেই চিন্তা ভাবনাটা উনি আমাদের ভুল প্রমাণ করে দিয়েছিলেন সেই শ্বেতাঙ্গদের সেই সময়। বোঝা গেছে? আচ্ছা, ওনার পুরো নাম ছিল মার্গারেট অ্যান জনসন, এবং পরবর্তীকালে গোটা বিশ্ব ওনাকে মায়া অ্যাঞ্জেলো নামে চিনে। এবং অ্যাঞ্জেলো 28 মে 2014 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন 86 বছর বয়সে। দেখো, কবিতাটার ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর, এতে প্রচুর কিছু তোমাদের শেখার আছে, কিন্তু আমরা আমাদের পড়াশোনার পার্সপেক্টিভ থেকে আমরা এত কিছু বিশ্লেষণ করবো না, তাহলে তোমরা মেন জিনিসটা থেকে বিচ্যুত হয়ে যাবে এবং পড়তে এটাকে বোরিং লাগে। বারবারই আমি বলি, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, ততটুকু তোমরা পড়বে, এবং জানার সময় আসলে তোমরা অবশ্যই জানতে পারবে। বোঝা গেছে? উনি কী ছিলেন? উনি একাধারে ছিলেন পোয়েট, ছিলেন ডান্সার, ছিলেন সিঙ্গার, ছিলেন অ্যাক্টিভিস্ট, ছিলেন স্কলার ছিলেন। বোঝা গেছে? আর অথর ছিলেন একজন। দেখো, আমি প্রতিটা ইংরাজির পরে তোমাদের বাংলা করে দিয়েছি, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু তোমাদের বুঝতে একটু দেরি হয়, সবাই সমান নয়, তাদের জন্য আমি বাংলা মানে এখানে করে দিয়েছি। তোমরা ইংলিশ এবং বেঙ্গলি উভয়টাই পড়ে দেখতে পারো এবং অবশ্যই বুঝবে। উনি একজন কবি ছিলেন, নৃত্যশিল্পী, গায়ক, অ্যাক্টিভিস্ট ছিলেন। বোঝা গেছে? এবং অন্যতম লেখক ছিলেন, বিশ্ববিখ্যাত। আচ্ছা, উনি বিশ্ববিখ্যাত এই কারণে ছিল ওনার একদম ইউনিক পাইনিয়ারিং অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ের জন্য, অর্থাৎ অন্যান্য যে আত্মজীবনীগুলো লেখার শৈলীর জন্য উনি আমাদের বিখ্যাত হয়ে আছেন। অর্থাৎ আজকে আমাদের যে পাঠ্য বিষয়, যে স্টিল আর রাইজ, সেই কবিতাটি এই আমাদের মায়া অ্যাঞ্জেলোর আত্মজীবনীমূলক রচনা, কবিতা, সেটাই আজকে আমরা পড়তে যাব। তো দেখো, যে স্টিল আর রাইজ 1978 সালে যেটা প্রকাশিত হয়েছিল, এটা আমাদের কি দেখেছি? ইট শোজ ডিফাইন্ড উইল টু লিভ এগেনস্ট দ্য ওডস অ্যান্ড দ্য রাইজ অফ দ্য ওয়েটি বের অ্যান্ড দ্য নয়েজ দ্যাট অফটেন কাম অ্যান্ড অ্যাডভার্সিটি। অর্থাৎ উনি এই কবিতার মাধ্যমে আমাদের এটা শিক্ষা দিয়ে গেছেন, নৈতিক শিক্ষা, অর্থাৎ আমাদের মনে সাহস জুগিয়ে দিয়ে গেছেন যে প্রতিকূলতার বিরুদ্ধে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জীবনে প্রতিকূলতা আসবে, বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদের অদম্য ইচ্ছার জোরে আমাদেরকে সমস্ত কিছু জয় করতে হবে। বোঝা গেছে? এটাই উনি এই কবিতার মাধ্যমে আমাদের পাঠকদের মনে জানাতে চেয়েছেন বা শিক্ষা দিতে চেয়েছেন। অর্থাৎ সেই সময় যে কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার করা সত্ত্বেও কৃষ্ণাঙ্গদের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে যদি অদম্য ইচ্ছা থাকে, তারা সমস্ত প্রতিকূলতাকে ছাড়িয়ে এসে তারাও একদিন জয় করতে পারে, সেটাই উনি দেখিয়ে দিয়ে গেছেন। এবং ওনার প্রত্যেকটা জীবনে ঘটে চলা প্রতিটা কাহানি এই কবিতার মাধ্যমে উনি সংক্ষেপে বোঝাতে চেয়েছেন। বোঝা গেছে? আচ্ছা, পটভূমি বা এখানে থিম বলা আমাদের আরও ভালো, যে স্টিল আর রাইজ ইজ এ পোয়েম বাই দ্য আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিটিস অ্যান্ড রাইটার মায়া অ্যাঞ্জেলো। One of Angelo's most acclaimed work, the poem was published Angelo's third poetry collection,
অ্যান্ড স্টিল রাইজ, অর্থাৎ এই যে পোয়েট্রি কালেকশন যে বই, এই বইটা থেকে প্রথম লেখা হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। বলা যেতে পারে যে দ্য পোয়েম ইজ অ্যান অ্যাসারশন অফ দ্য ডিগনিটি অ্যান্ড রিয়েলাইজেশন অফ marginalized people in the face of the oppression, because the Angelo often wrote about the blackness and the black womanhood. Stella Rice can also be read more special as the critic anti-black racism, অর্থাৎ যে কালো বর্ণবাদ বিরোধী সমালোচনা, কালো বর্ণবাদ বিরোধী সমালোচনা হিসাবে আমরা এই কবিতাটাকে পড়তে পারি। অর্থাৎ যে কালোত্ব এবং কালো নারীত্ব সম্পর্কে তিনি লিখে গেছেন এবং তাদেরকে বলেছেন তোমরা জেগে ওঠো, যেমনভাবে আমি উঠেছি সেরকমভাবে তোমরা জেগে ওঠো। অর্থাৎ শ্বেতাঙ্গদের, অর্থাৎ যারা তোমাদেরকে নিপীড়ন করতে চায়, যারা পদদলিত করতে চায় এবং পায়ের নিচে যারা রাখতে চায়, তাদের বিরুদ্ধে তোমাদেরকে শক্তি সঞ্চয় করে উঠে আসতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কবিতার থিম বা বোঝা যেতে পারে পটভূমি। দেখো এই যে কবিতাটা, এই কবিতাটা আমরা দুটো পার্টে বিভক্ত। কটা পার্টে বিভক্ত? কবিতাটা হচ্ছে দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে 1 নম্বর পার্ট, ডিফিয়েশন ইন দ্য ফেস অফ অপারেশন, অর্থাৎ নিপীড়নের মুখে যে অবজ্ঞা, অর্থাৎ যারা আমাদেরকে নিপীড়িত করছে তাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে সত্যটা উনি তুলে ধরেছেন সেটা হচ্ছে আমরা যে যে লাইনে দেখতে পাবো, 1 নম্বর লাইন থেকে 32 নম্বর লাইন পর্যন্ত আমরা এই নিপীড়নের মুখে অবজ্ঞা, এই যে আলোচনাটা, এই থিমটা আমরা দেখতে পাবো এবং 40 নম্বর লাইনে গিয়ে আমরা এই থিমটা দেখতে পাবো। অর্থাৎ আমাদেরকে যে উঠে আসতে হবে, আমাদেরকে যে জয় করতে হবে, বোঝা গেছে? সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই যে শক্তি, এই যে মনের দৃঢ়তা, এই যে আত্মবিশ্বাস, এটা হচ্ছে আমরা 1 নম্বর লাইন থেকে 32 নম্বর লাইন পর্যন্ত পাবো এবং অবশ্যই 40 নম্বর লাইনেও পাবো। আর কি দেখানো হয়েছে? 2 নম্বর পার্ট কি কবিতা, দ্য পাওয়ার অফ বিউটি অফ ব্ল্যাকনেস, অর্থাৎ কালোত্বের যে শক্তি এবং কালোত্বের যে সৌন্দর্য, এটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। তো আমি কবিতা পড়াতে পড়াতে এই যে 2 নম্বর থিম, অর্থাৎ 2 নম্বর যে পার্টটা, এটা কোন কোন লাইনে প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিয়ে যাবো। আচ্ছা, টোটাল এই যে কবিতাটা বা টোটাল এই যে পোয়েমটা, এই পোয়েমটা হচ্ছে 9টা স্ট্যাঞ্জারে বিভক্ত। টোটাল 9টা স্ট্যাঞ্জারে বিভক্ত। তার মধ্যে আছে 7টা যে স্ট্যাঞ্জা, 7টা স্ট্যাঞ্জার 4টে করে লাইন আছে, 7টা স্ট্যাঞ্জার 4টে করে লাইন আছে। এবং 8 নম্বর স্ট্যাঞ্জাটা, 8 যে স্ট্যাঞ্জা, এটাই আছে তোমাদের 6টা লাইন। এবং যেটা 9th স্ট্যাঞ্জা আছে, 9th স্ট্যাঞ্জারে আছে 9 লাইনস। এবং সেইখানে এখানে যেটা লেখা আছে ABC, অর্থাৎ এটা রাইমিং স্কিম লেখা আছে, সেটা গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে রাইমিং স্কিম করতে হয়। এবার যে কোনো কবিতা পড়ার আগে ফার্স্ট আমাদেরকে তার রাইমিং স্কিমটা দেখে নিতে হবে। তো আমি এখানে সাইডে তোমাদের বেঙ্গলি মানে পুরো ফুল অ্যানালাইসিস করে লিখে দিয়েছি, যাতে কারোর যদি অসুবিধা হয় তারা বাংলা মানেটাও দেখে লিখে নিয়ে যেতে পারো। দেখো তোমাদের যে পাঠ্য কবিতাটা যেটা বলছে স্টিল রাইজ পোয়েম বাই মায়া অ্যাঞ্জেলো, অর্থাৎ কবিতাটা পড়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর যে অত্যাচার করতো, সেই ক্ষোভ থেকে বা সেই আক্রোশ থেকে মায়া অ্যাঞ্জেলো কবিতাটা লিখেছে এবং এটাও লিখেছে কিভাবে সেই দমন থেকে বা কীভাবে সেই অত্যাচার থেকে বেরিয়ে এসে জয় করা যেতে পারে নিজের শক্তি, আত্মবিশ্বাস এবং দৃঢ়তার মাধ্যমে, এটাও ইনি কবিতার মধ্যে বলে দিয়ে গেছেন। আচ্ছা, এখানে প্রথম যে স্ট্যাঞ্জার দেখো 1 2 3 4 5 6 7, এই টোটাল 7টা স্ট্যাঞ্জার 4 নম্বর করে লাইন। তো যে কোনো কবিতা পড়ার আগে আমাদেরকে রাইমিং স্কিম দেখে নিতে হবে। রাইমিং স্কিম মানে কি মিলযুক্ত, লাস্টের যে ওয়ার্ডটা আছে লাস্টে সেই ওয়ার্ডগুলো দেখে মিলযুক্ত কোনটার সাথে কোনটা মিল হচ্ছে সেটা আমাদেরকে স্পেসিফাই করা। দেখো প্রথমে যদি হিস্ট্রি, এটার সাথে এটাকে যদি A নাম দিই, তারপর লাইজ এটাকে যদি B নাম দিই, ডার্ট, দেখো এই তিনটের মধ্যে কেউ কোনোটাই মিলছে না, তাহলে আমরা ABC করে নাম দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাই যে রাইজ কথাটা লাইজের সাথে মিলে গেছে, তাহলে এটা আমরা আবার B দিয়ে দিলাম। তাহলে প্রথম যে 7টা স্ট্যাঞ্জারের যে রাইমিং স্কিম হবে ABCB, বোঝা গেছে? 1 নম্বর স্ট্যাঞ্জা, এটা হচ্ছে তোমার 2 নম্বর স্ট্যাঞ্জা, এটা হচ্ছে 3 নম্বর স্ট্যাঞ্জা, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর স্ট্যাঞ্জা। প্রতিটা স্ট্যাঞ্জার যে রাইমিং স্কিমটা হবে ABCB। দেখো এটা যদি রাইমিং স্কিম আমরা লিখতে চাই, ইউটাকে যদি আমরা A ধরি, ইউ এর সাথে গ্লোম মিলছে নি, তাহলে এটা B, গ্লুমের সাথে ওয়েলস মিলছে নি, এটা C। তারপর রুম দেখো গ্লুমের সাথে মিলে গেছে, তাহলে এটা B। তোমরা মিলিয়ে দেখবে প্রতিটা 7টা যে স্ট্যাঞ্জার আছে, 7টা স্ট্যাঞ্জারের রাইমিং স্কিম হচ্ছে ABCB। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 8 নম্বর স্ট্যাঞ্জারের রাইমিং স্কিমটা। তো 8 নম্বর স্ট্যাঞ্জারটা আমি এখানে বক্স দেখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো 8 নম্বর স্ট্যাঞ্জারটা। তো 8 নম্বর স্ট্যাঞ্জারের রাইমিং স্কিম দেখো এখানে। তো
তোমাদের এটা হবে এ বি সি সি, এই রাইমিং স্কিমটা তোমাদের হবে। দেখো কীভাবে হচ্ছে, সেমটাকে যদি আমি এ নাম দিই, সেমের সাথে রাইজটা মিলছে নি, তাহলে এটাকে বি নাম দেবো, রাইজের সাথে বি মিলে যাবে এখানে, তো এ এখানে বি হলো। আচ্ছা, সেম পেন, এটাকে একই রকমই ধরতে পারো, তাহলে এটাকেও এ নাম দিয়ে দিতে পারি আমরা। আচ্ছা, ওয়াইডের সাথে কিছু মিলছে নি, তাহলে এটাকে আমরা সি দিয়ে দিচ্ছি, আর টাইডের সাথে আমরা দিয়ে দিচ্ছি সি। তাহলে এখান থেকে যে রাইমিং স্কিমটা পেয়ে গেলাম আমরা 8 স্ট্যান্ডার্ডে, এটা হয়ে যাবে তোমাদের এ বি সি সি। বোঝা গেছে? 9 নম্বর স্ট্যান্ডার্ড, এখান থেকে শুরু হচ্ছে 9 নম্বর স্ট্যান্ডার্ড। তো এটাকে যদি আমরা ফিয়ারটাকে যদি এ নাম দিই, ফিয়ারের সাথে রাইজ মিলছে, এটাকে বি নাম দিই। ফিয়ার ক্লিয়ারের সাথে এটা মিলে যাচ্ছে, ফিয়ার ক্লিয়ার, এটাকে যদি আমরা এ নাম দিই। আবার রাইজ, এখানে রাইজ আছে, এটা বি হবে। আচ্ছা, গেভের সাথে কোনো কিছু ওপরে মিলযুক্ত হচ্ছে না লাস্ট ওয়ার্ডের সাথে, তাহলে গেভটাকে আমরা সি দিয়ে দিই, স্লেভটাকে আমরা কি দিয়ে দিই, সি দিয়ে দিই। আবার রাইজ, ওপর রাইজ আছে, তাহলে এটা বি, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে বি। তাহলে তোমাদের লাস্ট যে 9th স্ট্যান্ডার্ডের তোমার রাইমিং স্কিম হচ্ছে এখান থেকে এ বি সি সি বি বি বি। বোঝা গেছে? এ বি সি সি বি বি বি, এটা রাইমিং স্কিম। দেখো তোমাদের রাইমিং স্কিম আমি লিখে দিয়েছি এ বি সি সি বি বি, এটাই হচ্ছে তোমাদের রাইমিং স্কিম। তো রাইমিং স্কিমগুলো মনে রাখবে, পরীক্ষার সময় এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপর যেটা আমরা পড়বো, কবিতাটা সম্পূর্ণরূপে পড়বো এবং তার পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করবো, যে এখানে কবি কি ছবি তুলে ধরেছেন এবং কার বিরুদ্ধে কাদেরকে কি বলতে চাইছেন, সেটা আমরা পড়তে শুরু করব। তো দেখো, প্রথম যে স্ট্যান্জা, আমি এখানে যে পাশে যে লাল ডটগুলো করে রেখেছি, এইগুলো হচ্ছে আমাদের নারীত্ব, যে কালত্ব, যে সৌন্দর্য, অর্থাৎ যে সাহসিকতা, এখানে আমি যে পাওয়ার অফ বিউটি অফ ব্ল্যাকনেস, এটা যে প্রকাশিত হয়েছে, এই যে লাইনগুলো ডটেড করে দেওয়া আছে, ডটের লাইনগুলো হচ্ছে পাওয়ার অফ বিউটি অফ ব্ল্যাকনেসে প্রকাশিত পেয়েছে। আর বাকি তোমাদের 1 থেকে 32 এবং 40 নম্বর লাইন যেটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠা। বোঝা গেছে? অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠা, অর্থাৎ ডিফিয়েন্স ইন দ্য ফেস অফ অপারেশন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, যে প্রথম স্ট্যান্ডার্ড আমি পড়েছি এবং তার বাংলা মানে পাশে লিখে দিয়েছি, যাদের কোনো সমস্যা আছে তারা বাংলা মানেটাও দেখতে পারো। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো, আচ্ছা, এখানে দুটো টার্ম জানতে হবে, ইউ কারা আর আই কারা। তো এখানে ইউ বলতে বোঝানো হয়েছে এটা শ্বেতাঙ্গদের বোঝানো হয়েছে, অর্থাৎ শ্বেতাঙ্গদের এটা বোঝানো হয়েছে। আর আই মানে হচ্ছে কৃষ্ণাঙ্গদের প্রতিনিধি, কৃষ্ণাঙ্গ, অর্থাৎ যাদের শ্বেতাঙ্গ, এখানে হচ্ছে যাদের ফেয়ার স্কিন বা হোয়াইট স্কিন, যাদের হচ্ছে হোয়াইট স্কিন, তাদেরকে এখানে বলা হয়েছে ইউ। আর কৃষ্ণাঙ্গদের প্রতিনিধি, অর্থাৎ যাদের ব্ল্যাক স্কিন, তাদেরকে বলা হয়েছে আই। বোঝা গেছে? অর্থাৎ ব্ল্যাক স্কিনদের, অর্থাৎ যে কালো চামড়া যাদের, তাদের প্রতিনিধি হিসাবে এখানে প্রকাশিত হচ্ছে মায়া আঞ্জেলু, এবং হচ্ছে যারা হচ্ছে ইউ, যেখানে ইউ মানে আপনারা হিসাবে যাদেরকে বোঝানো হয়েছে, তারা হচ্ছে শ্বেতাঙ্গ। আর যাদের হচ্ছে হোয়াইট স্কিন, অর্থাৎ সাদা চামড়া আছে, তাদেরকে এখানে ইউ বোঝানো হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে। তো কারা কাদেরকে পদদলিত করে রাখতে চাই, যারা হচ্ছে হোয়াইট স্কিন যাদের আছে, অর্থাৎ যাদের সাদা চামড়া, তারা হচ্ছে যে কৃষ্ণাঙ্গদের কী করে রাখতে চায়, পদদলিত করে রাখতে চায়, চাকর হিসাবে রাখতে চায় এবং তাদের উপর অত্যাচার করতে চায়। দেখো, এখানে কবিতার ক্ষোভ থেকে যেটা বলছে, রাগ থেকে যেটা বলছে, দৃঢ়তা, আত্মবিশ্বাস, শক্তি থেকে যেটা বলছে প্রথম স্ট্যান্ডার্ড, ইউ মে রাইট বি ডাউন হিস্ট্রি, বলছে তোমরা আমাকে ইতিহাসে লিখেই রাখতে পারো, বা আপনারা আমাকে ইতিহাসে লিখেই রাখতে পারো, উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমাদের পেঁচানো, তোমাদের তৈরি করা বা তোমাদের যে পাকানো মিথ্যা কথা দ্বারা তোমরা আমাকে ইতিহাসে লিখেই রাখতে পারো, বা আমাদের নামে, তা কৃষ্ণাঙ্গদের নামে মিথ্যা কথা বলে তোমরা ইতিহাসের পাতায় আমাদের লিখেই রাখতে পারো। ইউ মে ট্রিটেড মি ইন দ্য ভেরি ডার্ট, বলছে তোমরা বা আপনারা, এখানে আপনি নয়, আপনিও বলতে পারো বা আপনারাও বলতে পারো, আপনারা আমাকে ধুলোয় মারিয়ে দিতে পারো, ধুলোতে মারিয়ে দিতে পারো, বলছে তবুও, বাট স্টিল লাইক ডাস্ট, কিন্তু ধুলোর মতো আই উইল রাইজ, আমি অবশ্যই জেগে উঠবো। বোঝা গেছে? আই শ্যাল রাইজ, আমি অবশ্যই
জেগে উঠবো। আচ্ছা, এখানে কবি একটা ইমেজ কল্পনা করুন। ইমেজ কল্পনা করতে বলেছে পাঠকদের। কি ইমেজ? দেখো, যদি ধুলোতে কাউকে মুড়িয়ে দেয়, তাহলে সেটা যদি ধুলো হয়ে যায়, তাহলে যে সেই ধুলোটাকে উড়াবে বা ঢিল ছুঁড়বে বা পায়ে করে সেই ধুলোটাকে ছুঁড়বে, সেই ধুলোটা কিন্তু তার চোখে গিয়েই পড়বে। অর্থাৎ যে তাদেরকে ধুলোয় মেশাতে চাইবে তাদের চোখই জ্বলে উঠবে এই ধুলোর মাধ্যমে। তাই কবি এখানে ডাস্ট কথাটা ইউজ করেছেন। অর্থাৎ বলছি, যদি তোমরা আমাকে ধুলোতে মুড়িয়ে দিতে চাও, কাদাতে নাংড়ে দিতে চাও, অর্থাৎ মিশিয়ে ফেলতে চাও, অর্থাৎ আমাদেরকে পদলিত করে রাখতে চাও, তবুও আমরা জেগে উঠবো ধুলোর মতো, তবুও আমরা জেগে উঠবো। বোঝা গেছে? অর্থাৎ যখন হাওয়া দিবে, যখন আমাদের শক্তি সঞ্চয় হবে, অর্থাৎ যখন আমাদের মনে তেজ আসবে, তখন আমরা আবার জেগে উঠবো। 2 নম্বর স্ট্যান্ডারে এই যে বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, এই লাইনটার মাধ্যমে কবি অর্থাৎ যে মায়া অ্যাঞ্জেলো, যে পাওয়ার অফ অ্যান্ড যে স্ট্রেংথ অফ দ্য ব্ল্যাক ওম্যান, তাদের কথা বোঝানো হয়েছে। বোঝানো গেছে? আচ্ছা, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে আমার বিষণ্ণতা কি তোমাকে বিরক্ত করে? আমরা যে চুপচাপ আছি বা আমরা যে মন খারাপ করে বসে আছি, সেই বিষণ্ণতা কি তোমাদেরকে বিরক্ত করে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তোমরা কেন বিষণ্ণতায় আচ্ছন্ন? বলছে আমরা বিষণ্ণতা, আমরা চুপচাপ হয়ে বসে আছি, আমরা অত্যাচারিত হয়ে রয়েছি, আমরা চুপচাপ আছি, তাহলে সেই আমাদের চুপচাপ বা আমাদের থেমে থাকা তোমাদিকে কেন বিরক্ত করছে? অর্থাৎ এটা ওই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সেই শ্বেতাঙ্গদের। বলছে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তোমরা কেন তাহলে বিষণ্ণতায় আচ্ছন্ন? তোমরা এটা দেখে কি বিষণ্ণতায় আচ্ছন্ন যে আমরা সুখী হতে যাচ্ছি, আমরাও কিছু জয় করতে যাচ্ছি, আমরাও সাকসেসফুল হতে পারছি জীবনে, তাহলে এটা দেখে কি তোমরা বিষণ্ণতায় আচ্ছন্ন? Cause I walk like I have got wells pumping in my living room, বলছে আমরা তো হাঁটছি, আমরা হেঁটে যাচ্ছি, তোমাদের এই বিষণ্ণতার কারণটা কি? তোমাদের এই বিষণ্ণতার কারণটা হচ্ছে কি আমরা হাঁটছি, আমরা হেঁটে যাচ্ছি খুশিতে, এবং মনে হয় যেন আমার যে শয়নকক্ষ, অর্থাৎ যেখানে আমরা থাকি, যেখানে ঘুমাই, সেখানে হয়তো আমরা তেলের খনি পেয়ে গেছি, সেই জন্য আমরা খুশি আছি। সেই খুশিটা কি তোমাদের বিষণ্ণতার কারণ হয়ে পড়েছে? এটা যে শ্বেতাঙ্গদের কাছে কবি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা যে জীবনে সাকসেসফুল হচ্ছে, এখানে অয়েল পাম্পের মধ্যে বোঝাতে যে জীবনে সাকসেসফুল হওয়া, অর্থাৎ যে প্রতিবন্ধকতায় তারা ছিল, তারাও সমাজের উঁচু স্তরে পৌঁছে যাওয়া, এই যে সমস্ত জিনিসগুলো দেখে সেই সব শ্বেতাঙ্গরা কী হচ্ছে? বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এটাই কবি প্রশ্ন করছে তাদের কাছে যে তোমরা কি আমাদের সাকসেসফুল দেখে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে? তো উত্তর দাও। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, উত্তর দিতে বলছে সেই সমস্ত শ্বেতাঙ্গদের। নেক্সট স্ট্যান্ডারে কি বলছে? জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সান উইথ দ্য সার্টেনিটি অফ টাইডস, যেমন ঠিক চন্দ্র আর সূর্যের মতো এবং জোয়ারের নিশ্চয়তার মতো, জাস্ট লাইক হোপ স্পাইরিং হাই, যেমন উঁচুতে ঠিক আশা অবস্থান করে, আমরা যে জিনিসটা ভাবি সেই ভাবনাটা অনেক উঁচুতে অবস্থান করে, ঠিক সেরকম উঁচু অবস্থানের মতোই আমরা একদিন কি করব? স্টিল আই শ্যাল রাইজ, আমরা আবার কি করব? জেগে উঠবো, আমরা অবশ্যই জেগে উঠবো। বোঝা গেছে? 4 নম্বর স্ট্যান্ডারে বলছে কি? 4 নম্বর স্ট্যান্ডারে বলছে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা কি আমাদেরকে ভেঙে পড়া দেখতে চাও? যে আমরা সারা জীবন নিচু হয়ে আছি, পদলিত হয়ে আছি, সেই অবস্থায় কি তোমরা আমাদের দেখতে চাও? বোর্ড হেড অ্যান্ড লোয়ার আইজ, তোমরা কি দেখতে চাও আমরা মাথা নিচু করে চলি? লোয়ার আইজ, চোখ নিচু করে চলি, এটাই কি তোমরা দেখতে চাও? শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, তোমরা কি এটাও দেখতে চাও আমরা কাঁধ নিচু করে চলি এবং আমাদের চোখ থেকে অনবরত জল পড়ুক অত্যাচারে? তোমরা কি এটাই দেখতে চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, এবং তোমরা কি এটাও দেখতে পাও যে দুর্বলতা এবং সর্বদা আমরা আত্মার শোকে গ্রাস হয়ে থাকি এবং আমাদের অবসন্নতা, এটাই কি তোমরা আমাদের দেখতে চাও? এটা কবি প্রশ্ন করছে সেই শ্বেতাঙ্গদের। বলছে তারপরে স্ট্যান্ডার্ডে বলছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, বলছে আমাদের কি অহংকার তোমাদেরকে কি করে তোলে? বিরক্ত করে? আমাদের অহংকার কি তোমাদের বিরক্ত করে? অর্থাৎ আমরা যে এত ভালো জায়গাতে আসতে পারছি, ধীরে ধীরে আসতে চলেছি, এবং আমরা যে জীবনে সাকসেসফুল হতে পারছি, কোনো কিছু অ্যাচিভ করছি, সেই জিনিসগুলো কি তোমাদেরকে বিরক্ত করে, তোমাদেরকে অফেন্ড করে? ডোন্ট ইউ টেক ইট ফুল হার্ট, এটাকে তোমরা এত মেনে নিতে পারছো না কেন? এটা তোমাদের মেনে নিতে এত কঠিন লাগছে কেন? যে আমাদের ভালো কিছু তোমাদের মেনে নিতে এত কঠিন লাগছে কেন? বা তোমরা এত কষ্ট পাচ্ছ কেন? আমরা এত ভালো হচ্ছি তো, বা আমরা কোনো জীবনে অ্যাচিভ করছি, বা আমরা কোনো জীবনে সাকসেসফুল হচ্ছি, তাহলে এই জিনিসগুলো তোমাদের অফেন্ড করছে কেন, বা তোমাদেরকে আহত করছে কেন, বা তোমরা এটা মেনে নিতে কেন পারছো না? কজ আই লাভ লাইক
আই হ্যাভ গট গোল্ড মাইন্স, আমরা কি সারাদিন হেসে চলি বা আমাদের হাসি পায় বা আমরা খুশিতে আছি বা সুখেতে আছি কারণ আমরা গোল্ড মাইন্স পেয়ে গেছি, আমরা সোনার খনি পেয়ে গেছি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমাদের উঠোনে হয়তো আমরা সোনার খনি পেয়ে গেছি। অর্থাৎ সোনার খনি পাওয়া বলতে এখানে খুবই সাকসেসফুল লাইফের কথা বোঝানো চেয়েছে। অর্থাৎ তাদেরও যে স্থায়িত্ব স্টেবিলিটি এটা বেড়ে যাচ্ছে এবং তারাও জীবনে কিছু অ্যাচিভ করতে পারছে। অর্থাৎ এই খুশিটা তারা অর্থাৎ শ্বেতাঙ্গরা কী করতে পারছে না, মেনে নিতে পারছে না। সেই জন্য বলছে ডোন্ট ইউ টেক ইট আ ফুল হার্ট অ্যান্ড ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ। বোঝা গেছে? বলছে ইউ মে শুড মি উইথ ইউর ওয়ার্ডস, বলছে তোমরা তোমাদের কথার দ্বারা আমাদেরকে গুলি করতে পারো। ইউ মে শুড মি উইথ ইউর ওয়ার্ডস, তোমরা তোমাদের কথার দ্বারা আমাদেরকে গুলি করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমরা তোমাদের চোখের দ্বারা আমাদের কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেডফুলনেস, তোমাদের ঘৃণার দ্বারা তোমরা আমাদের মেরে ফেলতে পারো। বাট স্টিল, কিন্তু তখনও লাইক ইয়ার বাতাসের মতো আই শ্যাল রাইজ, আমরা কী করবো, জেগে উঠবো, আমরা উঠবো, আমরা উঠবো। বোঝা গেছে? বলতে তোমরা যতই আমাদেরকে মেরে ফেলো, যতই মুছড়ে ফেলো, যতই আমাদেরকে শেষ করে দিয়ে পায়ের তলায় রাখতে চাও, তবুও আমরা বাতাসের মতো ওপরে উঠতে থাকবো। তো বাতাসকে তোমরা যতই চেপে রাখার চেষ্টা করো, বাতাস ঠিক বইতেই থাকে এবং বাতাসকে উঠতেই থাকে। বাতাসের পথকে কখনো কেউ যেমন থেমে রাখতে পারে না, থামিয়ে রাখতে পারে না জোর করে, ঠিক সেরকম মায়া অ্যাঞ্জেলো বলছে তোমরা যতই আমাদেরকে মেরে ফেলো, যতই হত্যা করো, যতই আমাদেরকে পায়ের নিচে রাখতে চাও, তবুও আমরা বাতাসের মতো ওপরে উঠতেই থাকবো, আমাদের সাকসেসফুল হওয়ার চেষ্টা করেই যাব। 7 নম্বর স্ট্যান্ডারে কি বলছে? 7 নম্বর স্ট্যান্ডারে বলছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ। অর্থাৎ এটা তিনি একদম চাঁচাছোলা কথার মধ্যে সেই সমস্ত মানুষদের কী করেছেন, কটাক্ষ করেছেন। অর্থাৎ কবির একটা পেশা ছিল ডান্সার, অর্থাৎ কবি যখন নাচতেন সেই নাচার অভিজ্ঞতা থেকে তিনি এটা লিখছেন। কী লিখছেন? বলছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, বলছে আমাদের যৌনতা, আমাদের লাস্যময়তা কি তোমাদেরকে খুব আহত করে? আমার যৌনতা বা আমার লাস্যময়তা, আমার সৌন্দর্য কি তোমাদেরকে খুব আহত করে? ডাজ ইট কাম এজ এ সারপ্রাইজ, তোমাদেরকে বিস্ময় করে তোলে? ডাজ ইট কাম এজ এ সারপ্রাইজ, তোমাদেরকে বিস্ময় করে তোলে যেন মনে হয় দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমরা আনন্দে নাচছি, মনে হয় আমরা কি পেয়েছি, হিরে পেয়ে গেছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, অর্থাৎ আমাদের পায়ের মাঝে আমরা হীরের মতো একটা মহামূল্যবান জিনিস পেয়েছি। সেই জিনিসটা কি তোমাদেরকে ভাবিয়ে তুলছে? অর্থাৎ সেই জিনিসটা কি তোমাদেরকে অবাক করে তুলছে? সেই জিনিসটা কি তোমাদেরকে আহত করে তুলছে? বোঝা গেছে? অর্থাৎ কবি এটা তার নাচের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ যখন নাইট ক্লাবে উনি নাচতেন সেই অভিজ্ঞতা থেকে এই কথাটা উনি তুলে ধরেছে। আচ্ছা, নেক্সট 8 নম্বর স্ট্যান্ডারে, 8 নম্বর স্ট্যান্ডারে কবি কি বলছেন? আউট অফ মাই হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, বলছি ইতিহাসের লজ্জার উপরে ঘর থেকে বেরিয়ে এসেও আমি উঠবো। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি, সমস্ত অতীতের যেমন লজ্জা বা ইতিহাসের যে লজ্জার কুড়েঘর, সেই কুড়েঘর থেকে বেরিয়ে এসে সমস্ত লজ্জাকে দূরে ফেলে ওয়াই রাইজ, আমি উঠবো, ওপরে উঠবো, তার সামনে এগিয়ে যাব। আপ ফ্রম এ পাস দ্যাট দ্য রুটেড ইন পেন, অর্থাৎ বেদনায় নিহত অতীত থেকে, অর্থাৎ অতীতে যে সমস্ত লজ্জা বা যে সমস্ত বেদনা, যে সমস্ত অত্যাচার আমরা পেয়েছি, সেই অত্যাচার কাটিয়েও আমরা একদিন জেগে উঠবো। I am back ocean, leaping and wide, wheeling and swelling, I bear in the tide, বলছে লাফিয়ে ওটা কৃষ্ণ সাগর আমি। আই এম এ ব্ল্যাক ওশান, বলছে লাফিয়ে ওটা কৃষ্ণ সাগর আমি। লিপিং অ্যান্ড ওয়াইড, আমাদের অস্তিত্ব বিশাল, সেটা কেউ কখনো শেষ করতে পারবে না। উইলিং অ্যান্ড সুইলিং, আই বিয়ার ইন দ্য টাইড, এবং ফুলে ফোটা এক জোয়ারের ফুলের মতো আমি কি করব, অর্থাৎ আমি, অর্থাৎ আমরা, অর্থাৎ কৃষ্ণাঙ্গরা, যাদেরকে তোমরা অত্যাচারিত পায়ের নিচে চেপে রেখেছো, তারাও কি করব, একদিন সামনে আসবো, উঠে আসবো। লিভিং বিহাইন্ড নাইটস, এখান থেকে আমাদের 9 নম্বর স্ট্যান্ডে শুরু হয়ে যাচ্ছে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, আতঙ্ক এবং ভয়ের রাতগুলো পেছনে ফেলে, অর্থাৎ যে রাতগুলো তোমরা আমাদের উপর অত্যাচার করেছো, যে রাতগুলো তোমরা আমাদের ভয় দেখিয়েছো, সেই সমস্ত রাতগুলো পেছনে ফেলে আই রাইজ, আমি জেগে উঠবো, আমরা উপরে উঠবো, অর্থাৎ আমরা এগিয়ে যাব, সাকসেসফুল হব। ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, এবং আমরা একটা আশা রাখি যেই সমস্ত ক্ষতবিক্ষত ভয়ানক রাতগুলি পেছনে ফেলে একটা বিস্ময়কর পরিষ্কার সকাল হবে, যেই সকালে আই রাইজ, আমি জেগে উঠব। ব্রিংইং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গেভ, যে পূর্বপুরুষরা আমাদেরকে যে উপহারগুলি দিয়েছে সেই উপহারগুলো আমরা নিয়ে আসবো। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এবং আমি হব সেই বান্দার স্বপ্ন আশা। বান্দা মানে কি, এখানে সেই স্লেভ বা দাসীদের কথা বলা হয়েছে, অর্থাৎ কৃষ্ণাঙ্গ জাতির কথা বলা হয়েছে। সেই জাতির প্রতিনিধি হিসাবে আমরা কি করব, তাদের আশা হিসাবে একদিন জেগে উঠবো।
আই রাইজ অর্থাৎ আমি উঠবো আমি উঠবো আমি উঠবো, অর্থাৎ কবি নিজে জেগে ওঠার কথা, এগিয়ে যাওয়ার কথা, সাকসেসফুল হওয়ার কথা বলার সাথে সাথেও তার যে জাতি, আহ, সেই জাতি অর্থাৎ কৃষ্ণাঙ্গ জাতি যাদের চামড়া কালো তাদেরকেও তিনি এগিয়ে ওঠার কথা বলেছেন এবং সমস্ত প্রতিকূলতাকে দূর করতে বলেছেন, এবং সেই শ্বেতাঙ্গদের অত্যাচারকে পেছনে ফেলে তাদের সাথে চোখে চোখ রেখে, মাথায় হাতে হাত রেখে এবং তাদের কাঁধে কাঁধ রেখে তারাও যে সমস্ত কাজ করছে সেই সমস্ত কাজে সমানভাবে এগিয়ে যেতে বলেছে। এবং সেটার জন্য কবি বলে গেছেন যে আমাদের লাগবে শক্তি, দৃঢ়তা, আত্মবিশ্বাস, এইগুলোর মধ্যে সমস্ত কিছু প্রতিকূলতাকে উনি জয় করেছেন এবং পাঠক সমাজকেও সমস্ত প্রতিকূলতাকে এইভাবে তিনি জয় করার আশ্বাস দিয়ে গেছেন। এই ছিল তোমাদের যে কবিতা স্টেলার রাইজ, যেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলো লিখে গেছে। তো আমি এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাটা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আবার তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।